নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন কি অদ্ভুত ব্যাপার, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন তাদের যে সাপ্লিমেন্টারি তালিকা হবে, প্রতিদিন তার শুনানি হবে এবং সাথে সাথে সাপ্লিমেন্টারি তালিকার নাম আপলোড করতে হবে। আজকে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ শেষ হয়ে গিয়ে চতুর্থ সপ্তাহ চলছে। আজ পর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম অ্যাকচুয়ালি বাদ গেল আপনারা জানতে পারলেন না। আসলে ইলেকশন কমিশন, আমি প্রথম দিন থেকে যেটা বলে যাচ্ছি, এসআইআরের নাম করে অত্যন্ত বড় একটা ষড়যন্ত্র তৈরি করা হয়েছে। সেই ষড়যন্ত্রের মাথায় বসে আছেন জ্ঞানেশ কুমার। কলকাতায় মনোজ আগরওয়াল এবং সুব্রত গুপ্তকে দিয়ে সেই কাজ করা হচ্ছে এবং তারপর এআই চালিয়ে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লক্ষ লক্ষ জেনুইন ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তারপরেতে দুম করে সুপ্রিম কোর্টের রায়ে ছাপ মেরে সেটা অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে এবং অ্যাডজুডিকেশনের তালিকাও কিন্তু সম্পূর্ণ হয়নি। 705 জন জাজ মিলে যে কাজ করছেন, ঠিক আজ থেকে 1 মাস বাদে প্রথম দফার নির্বাচন প্রায় শেষ হতে চলবে। আমাদের রাজ্যের এই রকম একটা পরিস্থিতিতে কতজনের নাম আলটিমেটলি বাদ গেল, তারা ট্রাইব্যুনালে কোথায় যাবেন, সেই ব্যাপারটা পর্যন্ত সোমবার রাত্রিবেলা পর্যন্ত স্পষ্ট করতে পারলেন না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি পরিষ্কারভাবে বলে দিলেন 29 লক্ষ হিয়ারিং হয়েছে, কতজনের নাম বাদ গেছে আর কতজন আছে সেটা আমার জানা নেই। কেন এই কাজ করলেন তার কারণ তারা জানেন। রাত্রির পর্যন্ত দুপুর থেকে দফায় দফায় ওয়েট করে রাত্রি গড়িয়ে গেল যখন, তারা জানেন যে মুহূর্তে জেনুইন ভোটার যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সামান্য সামান্য কারণে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, তাদের নাম যখনই বাদ যাবে এবং তাদের মধ্যে একটা বড় সেকশন মাইনরিটি মুসলিমের নাম বাদ যাবে, একটা গোষ্ঠীবদ্ধ মতুয়াদের নাম বাদ যাবে, একটা গোষ্ঠীবদ্ধভাবে আদিবাসীদের নাম বাদ যাবে, রাজবংশীদের নাম পার্টিকুলারলি বাদ যাবে, তখন একটা প্রবল অসন্তোষ এবং জনবিক্ষোভের সৃষ্টি হবে এবং সেই বিক্ষোভ কোন আকার ধারণ করবে কী হবে কেউ জানে না। সেটার জন্যে ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডার অবনতি হতে পারে বলে একটা নোটিশ কয়েকদিন আগে পর্যন্ত জারি করে দিয়ে সমস্ত জেলার ডিএম এসপি বিশেষত ল এনফোর্সমেন্ট এজেন্সিকে পরিষ্কার করে বলে। আমার কাছে সুনির্দিষ্টভাবে কতগুলো কাহিনী আছে। আমি এআরওদের সাথে কথাবার্তা বলে যারা এই কাজে সহযোগিতা করেছেন এবং কিভাবে হিয়ারিং হয়েছে, কিভাবে কত নাম বাদ গেছে এবং যাচ্ছে, সেইটাতে আসবো। তার আগে বলি, আমরা এর আগের ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিলাম বিজেপি যে নিজস্ব ইন্টারনাল রিপোর্ট, সেই রিপোর্টে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, এটা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। যতই ধনবল, যতই বাইরের থেকে রাজ্যের মানুষ নিয়ে আসা হোক, যতই রাজ্যের সমস্ত আমলাতন্ত্রকে বদল করে দেওয়া ফ্রম চিফ সেক্রেটারি টু ডাউন দ্য লাইন, এমনকি এখন তো শুনতে পাচ্ছি যাদেরকে দিয়ে ভোটার তালিকার কাজ হয়েছিল ইআরও এবং ইআরও, তাদেরকে পর্যন্ত সমস্ত প্রায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কতিপয় মাত্র রয়ে গেছেন, যাতে পুরো খোল নলছে এবং শেষ পর্যন্ত হয়তো থানার ওসি, বিডিও, এসডিও কেউ বাকি থাকবেন না। সবাইকে চেঞ্জ করেও কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট নয় যে কতজন মানুষের নাম অ্যাকচুয়ালি তারা বাদ দিলে যে বিজেপি সুবিধা করতে পারবে। আমার কাছে সেই ব্যাপারে তথ্য রয়েছে। তার আগে বলি, এর আগে গতকাল একটা সমীক্ষা সিএনএন আইবিএন অর্থাৎ আম্বানির চ্যানেল করেছিল। তাদের সেই চ্যানেলের যে হিসেব, তাতে তারা যে মার্কেট সার্ভে করেছে তাতে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে যে ধারণা চলে এসছে, আমরা সেটা বলি। তাতে তৃণমূল কংগ্রেস 184 থেকে 194, বিজেপি 98 থেকে 108, অন্যান্যরা 1 থেকে 3। অর্থাৎ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটা অদ্ভুত ব্যাপার এবং মুখ্যমন্ত্রী মুখে শুভেন্দু অধিকারী অনেক এগিয়ে আছে, সেটার জন্য বড় কথা নয়। বড় কথা হচ্ছে গুড গভর্নেন্স, ব্যাড গভর্নেন্স। ওভারঅল রেটিং অফ দ্য স্টেট গভর্নমেন্টে 44% মানুষ বলছেন তারা খুশি, অ্যাভারেজ বলছেন 10%, অর্থাৎ 44 আর 54%, পুয়ার বলছেন 39%, 39%, আর আনডিসাইডেড 7%। অর্থাৎ যদি
পুয়ারের সাথে আনডিসাইডেড সবাই যুক্ত হন, তাহলে ওভারঅল গভর্নমেন্টের পারফরমেন্সে কিন্তু মমতা ব্যানার্জি সরকারের যতই লুফলস থাক, যতই দুর্নীতির অভিযোগ উঠুক, যতই মন্ত্রীরা জেলে যান, ওভারঅল রেটিংয়ে আমি বলছি না, সেটা হচ্ছে নিউজ 18, CNN নিউজ 18 অর্থাৎ আম্বানির যে হিন্দি এবং ইংলিশ চ্যানেল আছে তাদের যে সর্বভারতীয় সমীক্ষা, তারা আসাম নিয়েও সমীক্ষা করেছে, তারা তামিলনাড়ু নিয়েও সমীক্ষা করেছে, তারা পশ্চিমবঙ্গ নিয়ে যে সমীক্ষা করেছে, তাতে এই তথ্যটা উঠে আসে। অর্থাৎ বিজেপি যে কাজটা করার চেষ্টা করছিল, যে আমরা এমনভাবে গোটা প্রক্রিয়াটাকে নিয়ে যাব, সেই প্রক্রিয়ায় আমাদের জয়ের পথ খুব দ্রুত সুগম হবে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে না। এবং এইখান থেকেই চলে আসে যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে এত গোপনীয়তা, এতবার নিয়ম চেঞ্জ করা, এত কিছু করার প্রকরণ এবং কারণটা ভার্চুয়ালি কি দাঁড়ায়, এবং কেন সোমবার রাত্রি পর্যন্ত তারা জারি করতে পারলো না। আমি যে ইলেকশন কমিশন সূত্রে যে খবরটা জেনেছি সেটা সাংঘাতিক ব্যাপার। তবে এই একটা কথা পরিষ্কারভাবে বলি, যা হিয়ারিং হয়েছে, দেখুন রাজ্যের এত কেন্দ্রের মধ্যে হিয়ারিং হচ্ছে, আমার পক্ষে সমস্ত কেন্দ্রত্ব লোকের সাথে যোগাযোগ করা সম্ভব না। আমরা যেটা স্যাম্পল সার্ভে করি, সেই স্যাম্পল সার্ভেতে যে তথ্যটা উঠে এসছে সেটা কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে 35 থেকে 40% মানুষ যারা অ্যাডজুডিকেশনে আছেন তাদের নাম বাদ যাচ্ছে। অর্থাৎ রাজ্যে যদি মনোজ আগরওয়াল যেটা বলেছেন, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় 29,000 নাম থাকবে, তাহলে তার 30% অর্থাৎ 9 লক্ষ থেকে 10 লক্ষর নাম প্রথম দফাতে মিনিমাম কেটে যাবে, এটা আপনারা জানান। এবং সেই কারণেই যাতে ওভারঅল না জানা যায়, সেই কারণেই গোটা প্রক্রিয়াটাকে এমন একটা জায়গায় আনা হয়েছে যে বিএলও অফিসে বলা হচ্ছে লিস্ট টাঙানো হবে, বলা হচ্ছে বুথে টাঙানো হবে, বলা হচ্ছে যে কেন্দ্রে টাঙানো হবে। অর্থাৎ আমি যদি সামগ্রিকভাবে এই যারা এসআইআর এর এই ভয়ঙ্কর প্রক্রিয়ার শিকার হলে নাগরিকদের নাম বাদ গেল, তারা যাতে পরিষ্কারভাবে না বুঝতে পারেন, সেই কারণে এই গোটা প্রক্রিয়াটাকে সেইভাবেই মেনটেন করা হয়েছে। এবার প্রক্রিয়াটাকে কিভাবে করা হলো, টোটাল এতজন জাজকে নিয়োগ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা 23টা জেলার মধ্যে 19 জন জাজকে ট্রাইব্যুনালে নিয়োগ করা হয়েছে। এবার ওনারা বলছেন যে ট্রাইব্যুনালের রায় আমরা এখনো পর্যন্ত গঠন করতে পারবো না যতক্ষণ না কিছু আছে। অর্থাৎ যাদের নাম কাটা যাবে তারা পরিষ্কার করে কালকেই কিন্তু এবার আর ভোট তো দিতে পারবেনই না। তারপর ট্রাইব্যুনালে চক্করে পড়ে কবে তাদের নাম উঠবে, কবে তাদের নাম উঠবে না, সেটাও কিন্তু খুব পরিষ্কার নয়। এটা একটা অদ্ভুত পরিস্থিতির কিন্তু সৃষ্টি করে দিল নির্বাচন কমিশন। যে কথাটা আমি বারবার অতীতে বলেছি, আজকেও সেটা বলছি। এইবার আমি পরিষ্কারভাবে কিভাবে এই হিয়ারিং হয়েছে সেই কথাটা আপনাদেরকে বলি। প্রথম দফায় যখন সাপ্লিমেন্টারি তালিকাটাকে অ্যাডজুডিকেশনে চলে গেল, তখন জাজেরা যে হিয়ারিং করতে গেলেন, তাতে অদ্ভুতভাবে তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির কাগজ বা আনুষাঙ্গিক বাবার সাথে ছেলের যে বয়সের অমিল, বা বাবার বার্থ সার্টিফিকেট হয়তো কি করে দেবে, ডেথ সার্টিফিকেট দিয়েছে, সেইগুলোকেও কিন্তু মান্যতা দেওয়া হয়নি। জাজেরা একেবারে কপি বুক স্টাইলে, যেটা ইলেকশন কমিশন করেছিল, ইলেকশন কমিশন অদ্ভুত কতগুলো কথা বলেছিল যে 2002 সালে নাম থাকলেই হবে। 2002 সালে প্রোজিনি ম্যাপিং করতে গিয়ে ধরা গেল তার বাবার ওই বছরে নাম ছিল না, তার আগের কোনো তালিকায় ছিল, 95 সালে ছিল বা 2000 সালে ছিল। সেই যে তালিকা থেকে তারা বার করেছে, এবং বাবা যে নেই প্রুফ করার জন্য ছেলে যে তার ডেথ সার্টিফিকেট দিয়েছে এবং তার যে নিজস্ব সার্টিফিকেট দিয়েছে বাবার নামে প্রুফ, তার কোনোটাই জাজেরা গ্রহণ করেন। তাহলে জাজেরা কি গ্রহণ করেছেন? জাজেরা স্কুলের সার্টিফিকেট। আচ্ছা আপনারা বলুন তো, স্কুলে কতজন পড়তে যায়? স্কুলের মাধ্যমিকে ফেল করলেন কি পাস করলেন, ফেল করলে কে সার্টিফিকেটটা রাখে, পাস করলেই বা কতজন সার্টিফিকেটটা রাখে? প্রথম কথা, অ্যাডমিট কার্ডটাকে তারা গ্রহণযোগ্যই করেননি। সেটা যখন বলা হয়েছে অ্যাডমিট কার্ডটা করা বাঞ্ছনীয়, যখন সুপ্রিম কোর্ট বলল, তারপরেও যখন এই নোটিশ জারি করে হাইকোর্টের আন্ডারে যে সমস্ত জজেদের নিয়োগ করা হলো, ইলেকশন কমিশন তার গাইডলাইনে কিন্তু মাধ্যমিকের এই অ্যাডমিট কার্ডটাকে ধরেইনি। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন সোর্সের মধ্যে কিভাবে ভূত ঢুকে রয়েছে।
মানে আমি অদ্ভুত অদ্ভুত কতগুলো জিনিস শুনছিলাম। কলকাতার একটি কেন্দ্র, সেইখানকার জাজ তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন আমার এত কাজ নয়, আমি যা আছে ডকুমেন্ট, একেবারে মধ্য কলকাতার অত্যন্ত, আমি নাম করলে হয়তো ইলেকশন কমিশন মামলা ঢুকতে পারে, আমি তাই জন্য নামটা করব না, মধ্য কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রের জাজ, এবং বলেছেন আমি যা কাগজ আছে কাগজ দেখে কিছু কাগজে সই করে দিচ্ছি, সেগুলো ক্লিয়ার, আর বাদবাকি কি হলো আমার দেখার দরকার নেই, আমি সাইন করব না। সমস্যা হয়ে গেছে এইটাই, এই যত অ্যাডজুডিকেশনের জাজ এসেছিল 700 জন, তার মধ্যে বহু জাজ তারা কাগজপত্র দেখেছেন ঠিকই, এবং যেহেতু এআরও বা ইআরওদের কোনোভাবেই আর লগইন ফেসিলিটির মাধ্যমে মূল যে সাইটে ঢোকার সম্ভাবনা ছিল না, অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে করেছেন জাজেরা, এবং জাজেরা কোনোভাবে কাজটাকে করে ওই একটা তালিকায় নাম এই 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 নামগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি বলে ক্লিয়ার করে দিচ্ছি, সেইটাকে তোলার দায়িত্ব কিন্তু তারা নেননি, ফলে সাইন করেননি বহু জাজ। তাদের বক্তব্য এই কাজটা ইলেকশন কমিশন করবে। এখন ইলেকশন কমিশন চাপাচ্ছে যে জাজেরা যতক্ষণ না সাইন করবেন আমরা ততক্ষণ এই তালিকা প্রকাশ করতে পারবো না। অর্থাৎ আমার আপনার একজন সাধারণ নাগরিকের পুরো ভাগ্যটা এই জাজেদের মর্জি, ইলেকশন কমিশনের মর্জি এবং ইত্যাদি ব্যাপারে পুরো রইল, তাদের উপর ছেড়ে রইল। আমাকে দক্ষিণ 24 পরগনায় যিনি আরও বলছিলেন যে দেখুন আমি জজকে তো কাজে সাহায্য করছি, কিন্তু দুজন মহিলা আমার খুব খারাপ লাগছে, একজনের বয়স 70 বছর আর একজনের বয়সও প্রায় 70-এর ওপরে, তারা জীবনে বহুবার ভোট দিয়েছেন, তাদের 2002 সালে কোনো কারণে ভোটার তালিকায় নাম ছিল না, দুজনই বিধবা মহিলা। যখন তাদেরকে জিজ্ঞাসা করেছেন এর আগের দফায় যখন হিয়ারিং হচ্ছিল, তখন বলেছে বাবা সিপিএম এর লোকেরা আমাদের নাম কেটে দিয়েছিল, দেখো তারপরেও ভোট দিয়েছি, তার আগেও ভোট দিয়েছি, হতেই পারে। বহু লোকের নাম 2002 সালে তালিকায় ছিল না, কেউ শিফট করেছিলেন, কেউ ডেট, কেউ ডিক্লেয়ার, সবার নাম থাকবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই। বলছেন জেনুইন, তারা সমস্ত কাগজপত্র দিয়েছেন, ইনক্লুডিং একজন মহিলা তার মধ্যে পাসপোর্ট অবধি দিয়েছে, কিন্তু তার নামও অ্যাডজুডিকেশন থেকে অ্যাজ অন টুডে রিপোর্ট হচ্ছে ফাইনালাইজ হয়নি। এটা তো গেল দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলার কথা। উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, যে জেলা থেকে মুসলমানদের রয়েছে একেবারে হিমালয় সাঁটোয়া, মানে আমি বলেই দিই সুনির্দিষ্ট কোচবিহার জেলা, সেই জেলার একজনের সাথে কথা হচ্ছিল, তাদেরকে তো সব ট্রান্সফার করেই দিয়েছে। শুধু তাই নয়, তিনি বলছেন যে এমনভাবে প্রক্রিয়াটা সাজানো হয়েছে, এমনভাবে আমাদের কাছ থেকে কাগজপত্র নিয়ে নেওয়া হয়েছে যে যারা জেনুইন, বিশেষ করে মুসলিম, কোচবিহার জেলায় কিন্তু একটা সাইজেবল মুসলিম রয়েছে, তাদের পক্ষে এই কাগজপত্র দেওয়া মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে। একই কথা আমাকে উত্তর 24 পরগনা জেলা একজন বলেছেন, পার্টিকুলারলি মহিলা বিয়ে হয়ে যাওয়ার পরে তার বাবার সাথে স্বামীর বিয়ে হয়ে গেছে, স্বামী তো 2002 সালে সে বাবা মার সাথে প্রজনী করেছে, এবং বাবা মার সাথে করতে গিয়ে সেই প্রজনীতে বাবা মার এটা আর গ্রাহ্যই করেনি, কারণ বলা হচ্ছে যে না তোমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। বিবাহিত মহিলা, বিশেষত গ্রামের মহিলারা, হাজার হাজার লাখ লাখ মহিলা যারা মমতা ব্যানার্জির ভোটার বলে মূলত পরিচিত, বা বলা যেতে পারে প্রো তৃণমূল অথবা অ্যান্টি বিজেপি, এভাবেও যদি আমরা বলি, তাদের নাম কিন্তু এই ভোটার তালিকা থেকে, এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ গেছে। এইটা এখনো পর্যন্ত যে 29 লক্ষের হিয়ারিং হয়েছে, তার মধ্যে সেলফ ম্যাপিং হচ্ছে মেজর, অল্প কিছু বাকিটা হচ্ছে প্রোজেনি ম্যাপিং। এরপরে আগামী শুক্রবার দিনকে যে তালিকাটা ঘোষণা করা হবে, সেই তালিকাটা বলা হচ্ছে প্রোজেনি ম্যাপিং এর তালিকা হবে, এবং প্রোজেনি ম্যাপিং এর বেশিরভাগ অংশ যেহেতু জাজরা অত ঝামেলার মধ্যে যাবেন না, তারা প্রোজেনি ম্যাপিং এর, আমার কথা শুনে মনে হলো শতকরা 60 থেকে 70 ভাগ, কারণ এত ডিসপিউট, এত তারা কাগজ জমা দিয়েছে, বিবাহ রেজিস্ট্রেশনের কাগজ অধিকাংশ লোকের কাছেই নেই, মহিলারা এবং মুসলিমরা তারা একটা বড় সেকশন কিন্তু এই পরবর্তীকালে বাদ যাবে। ওভারঅল হিসেব মতো আমি যেটুখানি দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশন এই গোটা প্রক্রিয়াটার মধ্যে একটা অত্যন্ত অসম্ভব গোপনীয়তা মেনটেন করে, যে গোপনীয়তা মেনটেন করা মানেই, দেখুন পদ্ধতি যদি স্বচ্ছ হয় তাহলে পরিষ্কারভাবে আমি বলে দেবো যে এতজনের নাম আছে, এতজন বাদ গেছে, এই কারণে বাদ গেছে, এই কারণে বাদ গেছে। প্রথম কথা, এই যে হিয়ারিং হলো, যেটা জাজেরা করলেন,
যাদের নাম বাদ দেওয়া হবে তাদের কেন বাদ দেওয়া হবে তার কোনো রকম ডকুমেন্ট কোনো রকম তারা শুনবেন না। আপনার নাম বাদ পড়ে গেলে আপনাকে যেতে হবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল এখনো গঠিত হয়নি, কবে গঠিত হবে, জাজেরা তার অফিস থাকবে কোথায়, কি থাকবে, তার নোটিফিকেশন হবে, এইসব করতে করতে ইলেকশন কাভার হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি ভোট দিতে পারবেন না। এবং এটাই শুভেন্দু অধিকারী, অমিত শাহ, শ্রমিক ভট্টাচার্যের যে বিজেপি নেতৃত্ব তারা চেয়েছিল, কারণ তারা জানে যে আপার কাস্ট, বামুন বৈদ্য কায়স্থ কায়েতরা, ঘোষ মিত্তিররা, চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিরা, তারা যে পার্সেন্টেজে বাদ গেছে তার থেকে অনেক হায়ার পার্সেন্টেজে মুসলিম বাদ গেছে, দলিত বাদ গেছে, মতুয়া বাদ গেছে, রাজবংশী বাদ গেছে। যে কারণে অনন্ত মহারাজ কিন্তু বিজেপির সমর্থনে রাজ্যসভায় গেলেও সম্প্রতি মমতার পক্ষে এসছেন এবং উনি কিন্তু এই ব্যাপারে প্রতিবাদে সরব হয়েছে। বিজেপি এটা অত্যন্ত ডিজাইন আকারে করেছে এবং এইটা যত সময় যাবে গড়াবে আপনারা বুঝতে পারবেন এই যে ভোটার অধিকার রক্ষা মঞ্চ বলুন, তৃণমূল নেতৃত্ব বলুন, লেফট নেতৃত্ব বলুন, যারা বারবার বলছিল যে অ্যাডজুডিকেশনে থাকা 61 লক্ষ মানুষের নাম আগে উঠতে হবে, যত সময় এগিয়ে আসবে তারা ইলেকশনে ব্যস্ত হয়ে পড়বেন। এবং আপনারা বুঝতে পারলেন কিভাবে 24 দিন ধরে খেলাটাকে পিছিয়ে নিয়ে গেল ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্টের একটা ঢাব্বা বা একটা ছাপ দেখিয়ে যে সুপ্রিম কোর্টের অনুমোদনে হচ্ছে, ফলে আমাদের কিছু করার নেই, তত কিন্তু এই বাদ যাওয়ার প্রবণতা বাড়বে। এবং আমার হিসেব মতো ফাইনালি যখন প্রোজিনি ম্যাপিংয়ের হবে এবং 700 জাজকে নামিয়ে দেওয়া হয়েছে, আমার ধারণা হয়তো আগামী 22-25 দিনের মধ্যে, অর্থাৎ ইলেকশন প্রক্রিয়া যখন শুরু হবে ভোটিং, তার মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটা হয়ে যাওয়াটা সম্ভব। কিন্তু সেই সম্ভবটাকে কার্যত সম্ভব করতে গিয়ে, মানে এটা যদি সত্যিই খতিয়ে দেখে যে মানুষটা জেনুইন তাকে রাখতে গেলে প্রচুর লোককে বাদ দিতে যেত না, প্রচুর লোকের নাম ইনক্লুড করতে হতো। যদি জজেরা লিবারাল শুধু হতেন না, মানবিক হতেন, যদি জাজেরা মনে করতেন যে না তারা যারা নাগরিক তারাই ভোট দিতে পারবেন এবং নাগরিকত্ব যাচাই করে ইলেকশন কমিশনের সম্ভব পক্ষে সম্ভব নয়। আমরা দেখেছি এর আগে ভোট দিতে গিয়ে মাইলের পর মাইল হয়তো একটা বুথে গিয়ে একজনকে বা দুজনকে ভোট নিয়ে আসা যায়, অর্থাৎ প্রসেস ওয়াজ দ্য ইনক্লুশন। এটা যে এক্সক্লুশন প্রসেস, ভার্চুয়ালি জাজেরাও সেটাই মেনে নিয়েছে। ফলে জাজেরা অনেকে ইসাইন করেননি এখনো পর্যন্ত, দায়িত্বটা আধা কাজরা করেছে। উল্টো দিক থেকে অন্য অনেক জাজ তারা এই ব্যাপারটাকে একেবারে কপি বুক স্টাইলে করেছেন, যেটা ইলেকশন কমিশন চাইছিল তারা সেটাই করেছেন। এবং তাতে বাঙালি নাগরিকদের ব্যাপক অংশের নাম এই সাপ্লিমেন্টারি তালিকায়, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যাচ্ছে। আপনি যদি বুঝতে পারেন যে সেকেন্ড সাপ্লিমেন্টারি তালিকায় কী হবে, আপনি অপেক্ষায় থাকবেন, আপনি জানেনও না। আসলে কোনো পার্টিকুলার ধরুন একটা কেন্দ্র চৌরঙ্গি সব লোকের কিন্তু শুনানি হচ্ছে না, অ্যাডজুডিকেশনের নাম বেরোচ্ছে না, বা ধরুন শ্যামপুকুর, বা ধরুন কোচবিহার, বা ধরুন মালদা উত্তর, বা ধরুন বহরমপুর, আপনি বুঝতেই পারছেন না যে আপনার নাম যে অ্যাডজুডিকেশনে ছাপ মারা ছিল সেটা ফার্স্ট লিস্টের পরে সেকেন্ড লিস্টে আসবে কিনা, আপনি অপেক্ষায় থাকবেন। এবং সেকেন্ড লিস্ট যখন বেরোবে এবং বেরোনোর পরে যখন আপনি সেটা নিয়ে চিন্তায় পড়বেন, আপনি দৌড়বেন কোথায়, আপনার রয়েছেন ট্রাইব্যুনাল, গোটা প্রক্রিয়াটা তখন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আপনাকে ঠেলে নিয়ে যাবে যে আপনি আবার লাইনে দাঁড়িয়ে ওই ধাক্কাধাক্কি সকাল থেকে উকিল ফিট করে পয়সা খরচা করে আপনি আর যেতে চাইবেন। অর্থাৎ সোজা প্রসেসে এই হেনস্থার মধ্যে দিয়ে আপনার যে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের যে অধিকার, আপনার একজন পূর্ণবয়স্ক বা 18 বছরের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অধিকার, সেই অধিকারটাকে যেরকম ইলেকশন কমিশন বিজেপির দ্বারা ছিনিয়ে নিল, ঠিক সেইভাবে এই ম্যানিপুলেশনের মাধ্যমে বিজেপি অ্যাকচুয়ালি স্ট্রেনথেন হলো, কারণ অপোনেন্ট ভোট তারা কমিয়ে দিতে সক্ষম হয়েছে। এটা ইলেকশনের যে রেজাল্টই হোক না কেন সেটা দেখা যাবে। এইবার আসি যে মমতা ব্যানার্জি এই এতে লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন। প্রাথমিকভাবে আমার এখনো অনুমান যে এই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু কিয়দংশে হলেও মমতা ব্যানার্জির কিন্তু ক্ষতিই হচ্ছে। উল্টো দিক থেকে যারা লাইনে দাঁড়িয়ে হয়তো হেনস্থার শিকার হয়েছেন তারা নতুন করে হয়তো মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারেন, সেরকম হয়তো 1-2%। কিন্তু আমি এখনো পর্যন্ত কথা বলে দেখতে পাচ্ছি
যে উচ্চবর্ণ উচ্চজাত বাঙালি হিন্দু তারা মনে করছেন এই প্রসেসটা অত্যন্ত জরুরি ছিল, যে কারণে নাম কাটা হয়েছে, খুব ভালো হয়েছে। এবং এই পদ্ধতির নাম কাটা হয়েছে বলেই এইবার 15 বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন, ক্ষমতা থেকে চলে যেতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত আইবি রিপোর্ট বলুন, বিজেপির ইন্টারনাল রিপোর্ট বলুন, ম্যাট্রিক্সের সমীক্ষা, সিএনএন আইবিএন এর সমীক্ষা বা অন্যান্য সমীক্ষা, বিজেপির অভ্যন্তরের সমীক্ষা, কেউ কিন্তু বলছে না যে মমতা উইল বি ডিসলজ বা ক্ষমতা থেকে চলে যাবেন। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নেতৃত্ব এবং ইলেকশন কমিশন এই দুটোকে ক্লাব করে এমনভাবে নেমেছে যে কাল সারা দিন ধরে অপেক্ষার পরেও তারা পরিষ্কারভাবে বলতে পারলো না যে কত লক্ষ মানুষের নাম আমরা মোট ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি, আর এত লক্ষ মানুষ আছেন তারা জেনুইন ভোটার হিসেবে স্বীকৃতি পেয়ে গেলেন। কারণ আসলে যেটা হয়েছে, এই যে মানুষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে আপনার নাম ফাইনাল ভোটার তালিকায় উঠলো, আপনি আসলে ভারতের একটা নাগরিকত্ব পেলেন। আর আপনার নাম যদি অ্যাডজুডিকেশনে বাদ হয়ে যায়, আপনার কাছে পাসপোর্টও থাকে, আপনার 2002 সালের নামও থাকে, আপনার সমস্ত ডকুমেন্ট থাকে, তাহলেও আপনাকে এই ইলেকশন কমিশন, এই অমিত শাহ, এই জ্ঞানেশ কুমার, এই সুব্রত গুপ্ত, এই মনোজ আগরওয়াল অ্যান্ড কোম্পানি দাঁড় করিয়ে দেবে যে ইউ হ্যাভ টু প্রুভ হিমসেলফ ওয়েদার ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি ভারতের নাগরিক কিনা, এবং সেই প্রমাণটা আপনাকে ট্রাইব্যুনালের কাছে গিয়ে করতে হবে। আপনারা বুঝতে পারলেন এই গোটা প্রক্রিয়ার কিভাবে গন্ডগোল করতে করতে নিয়ে এলো। দেখুন, আমি এই আশঙ্কার কথা অনেক আগেই বলেছিলাম, গত 4-5 মাস ধরে বলে যাচ্ছি। আপনারা আমার যারা এই ভিডিওটা দেখছেন তারা দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনকে এই পূর্ণাঙ্গ যখন আমরা বুঝতে পারবো কতজনের নাম বাদ গেল, আমি আবার নতুন করে এপিসোড করব। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলের সাথে আপনারা সঙ্গে থাকবেন, সাহায্য করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।